আমি অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের কথা বলছি, দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল, একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। আমি তো বলছি সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাইপো। চটিচাটা বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। এটাতেই তো লুকিয়ে আছে যে একজন দুষ্কৃতীর হেল্প করেন যিনি, অ্যাবেটর যাকে বলে, আপনি করছেন, আপনাকে গ্রেপ্তার করা উচিত। পেলভিক বোন ভেঙে যাওয়ার মতো নোংরা ব্যাপার একজন মহিলার, কখন আগে আপনারা বুঝে নিন। আমি অবিলম্বে ৩৫৬ ধারা প্রয়োগের কথা বলছি, দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে। কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার, তিনি রেস্ট নিচ্ছিলেন একটা রুমে, তাকে সেখানে রেপ করা হয়, খুন করা হয়, এবং অন্তত 3জন 4জন বা 5জন মিলে এটা করেছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল, একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। স্যার, একটা প্রশ্ন উঠে যাচ্ছে, ধনঞ্জয় তুই কি সঞ্জয় হবি? 4 আনা নিয়ে দেখ, আসামি হয়ে যাবে। ও ছেড়ে দিন, ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ছেলেটিকে ধরা হয়েছে, তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল, যে তার শরীরে কোনো কাট মার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড সো দ্যাট হি ক্যানট বি কনভিক্টেড। ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল, যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশান যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোন রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না, আসল জিনিসগুলো ডিসক্লোজ করছে না। স্যার, পদত্যাগের 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আবার দায়িত্বে ফেরানো হলো। এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ? আমি তো বলছি সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাইপো। দেখুন না, ভাইপো দত্ত আরেক ধরনের ভাইপো, খোঁজ দিন, ঠিক আছে? স্যার, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কন্যাশ্রীতে টাকা দেওয়া হচ্ছে, দুর্গাপুজোর অনুদান হচ্ছে, দুর্গা লক্ষ্মী কন্যা তো নিরাপত্তা নেই তো। এবং যেখানে নিরাপত্তা নেই, সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাকে গ্রেপ্তার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। আসল অসুর নাকি কোনো একজন মন্ত্রীর ঘনিষ্ঠ, তাকে কি আড়াল করার জন্য? অবশ্যই আড়াল করা না হলে আপনি বলুন না, একজন দুর্বৃত্ত ডাক্তার যে ডাক্তারি করে না জীবনে, সে ওখানে গিয়ে 2 ঘন্টা বসেছিল কেন? কি আসে যায় তার? সে তো পার্টি অফিসে বসে থাকতে পারত। ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে? তার তো অন্য কুকুর থাকতে পারতো, তিনি তো ডায়ালিসিসের জন্য পিজিতে নিয়ে যেতে পারতেন, কুকুর ধরে নিয়ে যেতে পারতেন। এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই, আর কোনো বার্তা আমার নেই। আপনি মিথ্যাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি নির্লজ্জ, আপনার এক্ষুনি পদত্যাগ দরকার। আজ রাতে সারা রাজ্য জুড়ে মেয়েরা নামবেন, আজকে সারা রাত্রি জাগতে 11:30 থেকে শুরু হবে মেয়েদের এই পথে নামা। কিভাবে দেখছেন এবং কি বার্তা দেবেন? অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে না দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো, কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাটা বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে,
আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে? কোথায় সেটা? কোথায় সেই জয় গোস্বামী? আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু কোথায় সেই জয় গোস্বামী? কোথায় তার লেখা? তিনি লিখেছিলেন, একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে, তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে ওইদিপ হাউস। সে লেখা আজকে কোথায়? কোথায় তার কলম? কোথায় তার কণ্ঠ? কেউ নেই। এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তারা এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী। সিভিক ভলেন্টিয়ারের কোনো দরকার নেই, পুলিশে নিয়োগ করতে হবে, সিভিক ভলেন্টিয়ার পোস্ট অ্যাবলিশ করে দেওয়া দরকার। পুলিশ কি স্বার্থ? হ্যাঁ, পুলিশ কি স্বার্থ? বারবার দেখতে পাচ্ছি পুলিশ না পুলিশ সার্থক, এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ মনে রাখতে হবে। বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব, কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে। বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এসব কি আপনারা আজকে আশা করেন? আপনারা দেখতেই পাবেন না এই ধরনের ঘটনা। আমি সিপিআইএম এর প্রশংসা করছি না, আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি। আজকে প্রশাসন কোথায়? সেই লোকগুলোই তো পুলিশ, তারা বদলে গেছে, চরিত্র বদলে গেছে। যেখানে ধর্ষণের মতো একটা মামলা, সেখানে অভিযুক্তকে মুখ খোলা অবস্থায় নিয়ে যাচ্ছে, পুলিশ কি আইন জানে? আমি জানি না পুলিশ আইন জানে কি জানে না, সেটা পুলিশ বলতে পারবে। সাক্ষ্য প্রমাণ বিলোপ করার একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি, এবং সাক্ষ্য প্রমাণ বিলোপ করা হয়ে গেছে। না হলে মৃতদেহটিকে কেন পোড়ানো হলো এত তাড়াতাড়ি? কিসের তাড়া ছিল? তিনি কি মুখ্যমন্ত্রীর আত্মীয় যিনি মারা গেছেন? মুখ্যমন্ত্রী চাইছিলেন অশৌচে যেতে তাড়াতাড়ি? তো তার বাবা মা ঠিক করবে। আপনি কি করে করলেন এটা? সেকেন্ড পোস্টমর্টম তো হওয়া উচিত ছিল এটা। আপনি যখন দেখছেন সারাদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই মহানগরী, তখন আপনার তো অপেক্ষা করা উচিত ছিল। আপনি পুড়িয়ে দিলেন কেন? এটাতেই তো লুকিয়ে আছে যে একজন দুষ্কৃতির হেল্প করেন যিনি, অ্যাবেটর যাকে বলে, আপনি করছেন। আপনাকে গ্রেপ্তার করা উচিত, এবং এই সরকারকে এই মুহূর্তে 356 প্রয়োগ করে ফেলে দেওয়া উচিত। এই সরকারের থাকার কোনো নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার কিছু নেই। রাজ্যপালের কাছে কোনো সুপারিশ করবেন 356-এর জন্য? তিনি যাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখুন, রাজ্যপাল নিজে এত রকমই জড়িয়ে আছেন যে তার কাছে কোনো সুপারিশ আমি করতে পারবো কিনা জানি না, আর করলেও তিনি কতটা মেরুদণ্ড তার আছে আমি এখনো জানি না। স্যার, এভিডেন্সগুলো নষ্ট। ঘোষ এবং সুখেন্দু শেখর রায় তারা আজকে ধর্ণা দিচ্ছেন, তাদের বক্তব্য তারা পাশে রয়েছে। প্রশ্ন হচ্ছে ধর্ণা দিচ্ছেন বাম আমলে, যেখানে একজন ধর্ষিত হয়েছিলেন সেখানে। অনিতা দেওয়ানের বাড়ির সামনে কুণাল ঘোষ দিচ্ছেন, আর সুখেন্দু শেখর রায় যোধপুর পার্কের নেতাজি মূর্তির সামনে মেয়েদের সঙ্গে। সুখেন্দু শেখর রায়ের স্টেটমেন্ট আজকে কাগজে যা পড়েছি তা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়েছে। আর এই কুণাল ঘোষ, তিনি একজন মুখপাত্র দলের, তাকে যেরকমভাবে ব্যবহার করা হয় তিনি সেরকমভাবে ব্যবহৃত হয়। তিনি বলছেন রাতে আজকে কুণাল ঘোষ সম্বন্ধে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কুণাল ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি জানি মানুষটি কি। তাকে আমার এত খারাপ মানুষ বলে কখনো মনে হয় না মানুষ হিসেবে, কিন্তু যখন তিনি মুখপাত্র হিসেবে কাজ করেন তখন তিনি যেভাবে তাকে চালনা করা হয় সেভাবে তিনি চলেন। স্যার, আজকে রাত দখলের মিছিলে শুধু রাত দখল কেন, পুরো শহর, পুরো নগরী দখল করে নিতে হবে। প্রতিটা জেলা, সদর এলাকা দখল করে নিতে হবে। দখল করে নিয়ে সেই দখল চলবে যতক্ষণ না 356 জারি করে এই সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এটাই আজকে আমার চাহিদা এবং আবেদন। স্যার, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে রাত দখল হবে আজকে দিনহাটাতে শুনছি, কিন্তু এরপর থেকে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে যেন কেউ আমায় ফোন না করেন, এই ধরনের মন্তব্য। ফোন করেন আমি জানি না, কোন পাগল ওনাকে ফোন করেন। উনি কি সন্ধ্যের পরে সুস্থ অবস্থায় থাকেন? নিজের বাবাকে গালাগাল করেন এই লোকটা।
এই বিষয় নিয়ে যেভাবে তৃণমূলের একের পর এক নেতারা যেভাবে মন্তব্য দিচ্ছেন, কুরুচিকর মন্তব্য, আপনি দেখবেন বিপদকালে বিনাশ বুদ্ধি এই এসে গেছে ওদের। আপনার মনে আছে তো যে যখন সিপিআইএম এর আমলে ওদের অনিল বসু বলে একজন ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় গালাগাল করেছিলেন, তার ফলে সব মহিলা ভোট করে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের আজকে তাই হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতির কাছে আমার প্রশ্ন যে অবসরপ্রাপ্ত না বলে পদত্যাগী যদি পদত্যাগ না করতেন আজকে 14 তারিখ আজকেও আমি বিচারপতির আসনে থাকতেন। এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আদালত যেদিকে চলেছে বা আদালত যে সিবিআই নির্দেশ দিয়েছে, যে আশঙ্কা করা হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে অনেক, আদৌ কি বিচার পাওয়া সম্ভব? লড়াই কতটা বিচার পাওয়া সম্ভব, কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি পুলিশ যেভাবে এই ছেলেটিকে যাকে করেছে তাকে ডিফেন্স যেভাবে সাজিয়ে দিয়েছে নিজেরাই, তাতে এই বিচারে কারো শাস্তি হবে না। এই বিচারে কারো শাস্তি হবে না। শাস্তি একমাত্র হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতা পুলিশের কমিশনারের, যেহেতু তারা এভিডেন্স ট্যাম্পার করেছেন এবং এখনো করে চলেছে। অপরাধীকে কি কার্যত ছাড় দিয়ে দিল কলকাতা পুলিশ? অবশ্যই একজনকে গ্রেফতার, অবশ্যই অবশ্যই। এটা কি একজনের কাজ? আপনি বলুন না, হাইওয়ের বোন ভেঙে যাওয়া, পেলভিক বোন ভেঙে যাওয়ার মতো নোংরা ব্যাপার একজন মহিলার, কখন ভাবে আপনারা বুঝে নিন। প্রমাণ লোপাট হয়ে গেছে, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বলে সেই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের পক্ষে সওয়াল করলেন? প্রথম থেকে যখন তিনি প্রমাণ লোপাট করতে পারেননি, সব ডকুমেন্ট আমি বিচারপতি হিসেবে আমার কাছে রেখেছিলাম, তারপর তো ছটফটানি দেখেননি। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট দৌড়েছেন, দালাল নিযুক্ত করেছেন, উকিল নিযুক্ত করেছেন, তারা কখনো অর্ডার পেয়েছে কখনো পায়নি। সন্দীপ ঘোষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কি ধরনের ভাইপো আপনারা করবেন? আরেকটি ভাইপো, ভাইপোর সাম্রাজ্য চলছে।